বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গত কয়েকদিন ধরে আমরা কথা বলছি করোনা ভাইরাস নিয়ে এবং তার প্রভাব প্রতিক্রিয়া স্বাস্থ্য খাতে, অর্থনীতিতে, রাজনীতিতে, আন্তর্জাতিক ক্ষেত্রে এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। যদিও এর বাইরে অনেক কিছু নিয়ে হয়তো আলোচনার আছে, কিন্তু গোটা বিশ্বকেই কোভিড-19 এমন একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে, এমন একটা অস্থিরতার মধ্যে, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে, ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে যে অন্য কোনো কিছুই মানুষের কাছে এখন আর বিবেচ্য নয়। অন্য কোনো কিছুই আর গুরুত্ব পাচ্ছে না, শুধুমাত্র বাংলাদেশের মানুষের কাছে নয়, পৃথিবীর কোনো অংশের মানুষের কাছেই নয়, কারণ গোটা পৃথিবীকেই অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে এই কোভিড-19। তার মধ্যে একটি উল্লেখযোগ্য খবর গতকাল যেটি পাওয়া গেছে সেটি হচ্ছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি গত 2 বছরের অধিক কাল ধরে কারাগারে ছিলেন, যদিও কারাবন্দী অবস্থায় তিনি গত কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে 6 মাসের জন্যে মুক্তি দেওয়া হয়েছে, দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে। এখনও তিনি কারাগার থেকে বেরোননি, সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক সেটি জানিয়েছেন যে তিনি 6 মাসের জন্য মুক্ত হবেন, তবে শর্ত দুটো হচ্ছে তিনি বিদেশে যেতে পারবেন না এবং তিনি তার বাড়িতে থেকেই চিকিৎসা নেবেন, আর ঢাকাস্থ কোনো হসপিটালে যেতে চাইলে তিনি হয়তো প্রয়োজন পড়লে যেতেও পারেন। দিনের এটিও একটি উল্লেখযোগ্য খবর ছিল। এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবার জন্য আমার সঙ্গে অতিথি হিসেবে যারা রয়েছেন, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার বাপাশে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এবং জাতীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল। আমাদের সঙ্গে বাসা থেকে, ধানমন্ডির বাসা থেকে স্কাইপে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। আমাদের সঙ্গে জার্মানির বার্লিন থেকে যুক্ত হচ্ছেন জেনিথ ম্যাগাজিনের সম্পাদক লিও উইগার, তিনিও স্কাইপে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে জার্মানি থেকে। এবং তারপরে রয়েছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং ইউনাইটেড হসপিটালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ, এবং তারপরে টেবিলের একেবারে শেষ প্রান্তে রয়েছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা দক্ষিণ এবং পূর্ব এশিয়া বিষয়ক, সাউথ অ্যান্ড ইস্ট এশিয়ার, এবং তিনি পাবলিক হেলথ ফাউন্ডেশন নামে এটি ফাউন্ডেশনের এই মুহূর্তে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন প্রফেসর মুজাহিরুল হক। স্বাগত আপনাদের 5 জনকে স্টুডিওতে। লিও উইগার, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম, প্লিজ স্টে উইথ আস। আমি প্রথমে মিস্টার অসীম কুমার উকিল আপনাকে দিয়ে শুরু করতে চাই। দিনের এই উল্লেখযোগ্য খবর, যদিও আমরা জানি যে বাংলাদেশে করোনা নিয়েও গতকালও একজনের মৃত্যু ঘটেছে, 4 জন নতুন আক্রান্ত হয়েছে, ইতিমধ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে, মানুষ ঢাকা ছেড়ে গ্রামের দিকে যাচ্ছে, এসব নানা খবর আছে। কিন্তু যেহেতু আপনারা দুজন রাজনীতিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপনার কাছ থেকে শুনতে চাইব যে খালেদা জিয়ার এই মুক্তির সিদ্ধান্ত এই করোনা ভাইরাসের এই মহামারীর মধ্যে কতটা স্বস্তি দিচ্ছে এবং সরকারের এই সিদ্ধান্ত নেবার কারণটি কি, যদি আপনি আমাদেরকে একটু স্পষ্ট করেন। আপনাকে ধন্যবাদ। দেশ বিদেশে যারা বসে টেলিভিশনের সামনে অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা। সারা পৃথিবী আসলে করোনায় আক্রান্ত, মানে সারা পৃথিবীর মানুষ আমাদের নজরে পড়ে একই সুরে কথা বলছে, একই সংকট মোকাবেলা করছে। এর মাঝখানে দাঁড়িয়ে আমাদের মতো দেশে আমরা উদ্যোগ নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এই করোনাটা মোকাবেলা করার জন্য প্রতিদিনই কিছু কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, সময় উপযোগী, যোগ্যোপযোগী। এর মধ্য দিয়ে মানে এটা তো আসলে মূল মেসেজটা হলো সতর্ক হওয়া, সজাগ থাকা, প্রথম করণীয় বিষয়টা। এটা আমরা মনে হয় করোনায় পরে আসি আমরা বেগম। আমি সেটাই বলতেছি, এর মাঝখানে দাঁড়িয়ে আমরা যখন আসলে মানে যে জন্য আলোচনাটা এনেছেন আগে, আমরা তো আসলে এই নিউজের মধ্যেই ছিলাম আগে, তার মধ্যে এই বিষয়টা এসেছে। নিঃসন্দেহে এটি সময় উপযোগী সাহসী পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তটুকু দিয়েছেন, সামগ্রিকভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে তো আছেই, বয়সের বিবেচনা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বয়সের বিবেচনা, সব কিছু মিলিয়েই এটি সময় উপযোগী সিদ্ধান্ত দিয়েছেন। আমি মনে করি যেটা যে নেতার যেটা বড় গুণ থাকা দরকার আর কি, সময় উপযোগী সিদ্ধান্ত দেওয়া, এটাকে সেটাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্তটুকু দিয়েছে, যা দলমত নির্বিশেষে সকল মানুষকে
আশ্বস্ত করেছে। আপনার গত কয়েকদিন ধরে এই আলোচনাটা করবার চেষ্টা করছি বিভিন্ন দেশের রাষ্ট্রবিজ্ঞানীদের সঙ্গে, অর্থনীতিবিদদের সঙ্গে, যে এই করোনা আসলে গোটা পৃথিবীর রাজনৈতিক প্রেক্ষাপট বা পটভূমিকেই পাল্টে দেবে, আন্তর্জাতিক সম্পর্কের নানা দিক পাল্টে দেবে। তো আমাদের মতো দেশগুলোর রাজনীতিও হয়তো পাল্টে যাবে। কোনো কোনো দেশে সরকার বদলে যাবে, কেউ নির্বাচনের মধ্য দিয়ে বিদায় হবে, কেউ গণরোষে বিদায় হবে, কেউ অগণতান্ত্রিক শক্তি এই জায়গাটা খুঁজে নেবে। আবার কোনো কোনো দেশের কর্তৃত্ববাদী সরকার হয়তো আরও কর্তৃত্ববাদী হয়ে উঠবে। তো এইরকম এই যে পরিবর্তনের নানা রকমের ইঙ্গিত, নানা রকমের সম্ভাবনা, আশঙ্কা আছে, সেই জায়গায় বাংলাদেশের রাজনীতিতেও কি এটি কোনো পরিবর্তন আনতে যাচ্ছে না? যেটি হয়েছে সেটিকে অনেকেই অবশ্যই ইতিবাচক হিসেবেই দেখছেন, গুণগত একটা ভালো পরিবর্তন হিসেবে দেখছেন। জাস্ট এক দুই লাইনে যদি আপনি না, এটা মানে আপনি নিজেই বলেছেন নানান দিক আছে, সেই মাঝখানে দাঁড়িয়ে নিঃসন্দেহে এটা একটা পজিটিভ দিক। সমস্ত সম্ভাবনা সংখ্যাগুলোকে মাথায় রেখেই আমাদের এই পদক্ষেপ। আমি আপনাকে বাইরে বলি, আমাদের প্রত্যাশা ছিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিন দাঁড়িয়ে যখন আমরা সমস্ত জাতি এক হয়েছি, আমাদের কাছে মনে হয়েছিল যে বিএনপির কোনো প্রতিনিধি হয়তো এদিন 32 নম্বরে এসে শ্রদ্ধা নিবেদনও করতে পারে। এরকম একটি পরিবেশ, এরকম একটি কথা মাঠে কিন্তু ছিল। মানে আমি বলছিলাম যে পরিবর্তনের পজিটিভ দিকগুলো আলোচনায় ছিল। এর মাঝখানে আমাদের দিক থেকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক থেকে এটা নিঃসন্দেহে একটি ভালো দিক, আমাদের রাজনীতিতে নতুন মেরুকরণের জন্য, পজিটিভ স্টেপ নেওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য, দুর্যোগে দুর্দিনে আমরা যে একত্রিত হতে পারি সেই বিষয়টা। মিস্টার জহির উদ্দিন স্বপন, আমার বাকি তিন অতিথি আসলে এই বিষয় নিয়ে আর কথা বলবেন না, আমি তাদেরকে জড়াতেও চাই না। আপনার কাছ থেকে একটু প্রতিক্রিয়াটা শুনতে চাই। আপনি মিস্টার অসীম কুমার উকিলের বক্তব্য শুনলেন এবং সরকারের সিদ্ধান্ত শুনলেন, জেনেছেন ইতিমধ্যেই আইনমন্ত্রীর বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন। সো আমরা একটু আপনাদের প্রতিক্রিয়াটা শুনতে চাই এবং কিভাবে দেখছেন বেগম জিয়ার এই মুক্তিকে। আমরা অবশ্য জানি যে বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকেও আবেদন জানানো হয়েছিল, সেই আবেদনের প্রেক্ষিতে আসলে হয়তো মুক্তিটা হয়েছে। প্রথমেই আমি আপনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের দর্শক শ্রোতাদেরকে সালাম জানাচ্ছি এবং সারা পৃথিবীব্যাপী মানুষের যে দুশ্চিন্তা, উদ্বেগ, সেই উদ্বেগের সঙ্গে সংহতি প্রকাশ করছি। যদিও বাংলাদেশে ইউরোপ, চীন, স্পেন এবং ইরানের তুলনায় এখনো মৃত্যুর সংখ্যা কম, কিন্তু জনগণের ঘনবসতির কারণে এবং ঘনত্বের কারণে আমাদের ঝুঁকি অন্য যে কোনো জাতির চাইতে কিন্তু অনেক বেশি। এবং খুবই দুর্ভাগ্যজনক যে ডিসেম্বর মাসের মাঝামাঝিতে এই সমস্যা ধরা পড়ার পরে 16ই মার্চ পর্যন্ত সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্বেগ আমরা লক্ষ্য করি নাই। 16ই মার্চে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হলো এবং 17ই মার্চে মরহুম শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর কর্মসূচি সংশোধন করা হলো, সংকুচিত করা হলো। আজকে থেকে দেশে সামরিক বাহিনী নিয়োগ করা হয়েছে সরকারের বিভিন্ন পদক্ষেপকে সহযোগিতা করার জন্য। দেশে এই প্রথম যে কোনো রাজনৈতিক সংকট ছাড়াই সামরিক বাহিনীকে সরকারের কাজে নিয়োগ করা হলো। বিশ্বব্যাপী সংকটটা এমন যে কোনো প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা, কোনো প্রচলিত প্রতিষ্ঠান, কোনো প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থাই এই সংকট মোকাবেলা করতে পারছে না। ইতালির মতো একটা আধুনিক দেশেও এই সমস্যা ইতিমধ্যেই ভুক্তভোগী হয়েছে। জি, আমরা একটু বেগম জিয়ার বিষয়ে করোনার আলোচনা। আমি ওখানে এরকম পরিস্থিতিতে যখন সেনাবাহিনী আজকে মাঠে নামলো, সেরকম একটা বৈশিষ্ট্যের সঙ্গে এই সংবাদ যুক্ত হলো সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, দেশের একজন জননন্দিত রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার হঠাৎ করেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। দেশে করোনা এবং সারা পৃথিবীব্যাপী করোনা মোকাবেলার এই যুদ্ধের পর্বে বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়ার যে একটা নীরব টাইম বোম ছিল, সেই টাইম বোমটাকে সরকার খুব দক্ষতার সঙ্গেই এই মুহূর্তে নিউট্রাল করতে পেরেছে। এবং আজকে যে জাতীয় ঐক্যমত দরকার, সরকারের যে সেনাবাহিনীর উপরে নির্ভরশীলতা এবং সমস্ত সব ধরনের শক্তিকে যে এক করা দরকার, বিশেষ করে গত কয়েকদিন আগেও মন্ত্রীদের যে দায়িত্বহীন মন্তব্য ছিল, সেখান থেকে তারা
সরে এসে অনেকে এখন করোনা রোগীর ভাষায় কথা বলছেন, এগুলি আমি একটা ভালো লক্ষণ মনে করি, যে জাতীয় ঐক্যমত্যের প্রয়োজনীয়তা বুদ্ধির বিবেচনা বিবেক দিয়ে না বুঝলেও করোনার আক্রমণের কারণে ধীরে 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 আমরা অনেকেই বুঝতে বাধ্য হচ্ছি। কোনো বিশেষ দল, কোনো বিশেষ সরকার, কোনো বিশেষ ব্যক্তিকে নয়, আমাদের প্রত্যেকেরই খুব লজ্জার সঙ্গে স্মরণ করা উচিত, বিল গেটসের মতো একজন ব্যক্তি 2015-তে যে ভবিষ্যৎবাণী করেছিল, পৃথিবীর কোন রাষ্ট্রনায়কই তা মনোযোগ দিয়ে শুনেছেন বলে আমার কাছে মনে হয় না। অথচ সারা পৃথিবী ব্যাপী অন্য সব ক্ষেত্রে যে প্রস্তুতি আছে সে তুলনায় এই প্রস্তুতি কিন্তু নেই। আমরা আশা করি বেগম খালেদা জিয়ার এই মুক্তির মধ্য দিয়ে করোনার মতো এরকম একটা সংকট মোকাবেলার ক্ষেত্রে রাজনৈতিক যে জাতীয় ঐক্যমতের অনিবার্য শর্ত আছে, সেই ঐক্যমতের শর্ত সরকার ধীরে ধীরে পূরণ করবে। ধন্যবাদ মিস্টার স্বপন। জাস্ট এক লাইনে যদি আপনি উত্তর করেন। মিস্টার অসীম কুমার উকিল বলছিলেন যে তারা আশায় ছিলেন যে 17ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে বিএনপি হয়তো শ্রদ্ধা জানাতে যাবে, এবং তাদের সেই আশায় আসলে কোনো ইতিবাচক কিছু তারা দেখতে পাবে। আমি এই প্রশ্নে আমি কোনো মন্তব্য না করে শুধু এটুকুই বলবো যে আমি অনেকের মুখেই গত কয়েক মাস যাবত এই আশার কথাও শুনেছিলাম যে জাতির জনক হিসাবে শেখ মুজিবকে যেভাবে এই সরকার তার জন্মবার্ষিকী পালন করার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, তার মধ্যে এটিও একটি কর্মসূচি হিসাবে গ্রহণ করতে পারে যে বেগম খালেদা জিয়ার মতো একজন জননন্দিত নেত্রীকে, তিনবারের প্রধানমন্ত্রী যিনি কোনোদিনও নির্বাচনে হারেন নাই, তাকে মুক্তি দেওয়ার মধ্য দিয়ে শেখ মুজিবকে জাতীয়ভাবে গ্রহণযোগ্য করার একটি উদ্যোগ এই সরকার গ্রহণ করবে, এমন একটা আশাও কিন্তু ছিল। দুই আশায় পূরণ হয়নি। জি, আসবো আবার আপনার কাছে, আপনি সঙ্গে থাকবেন আমাদের। লিও, ক্যান ইউ হিয়ার মি? Yes, Silur. Okay, it's your turn. We know that World Health Organization has already declared COVID-19 a global pandemic, and confirming that the virus has been detected in 190 countries. So far, 382,572 people have been infected, 16,578 have died, and 102,522 have been healed. Of the European countries, Germany is in the most alarming condition right at this moment after Italy and Spain. Around 30,000 have been infected, 123 have died, and 25 are in critical condition. Public life in your country and abroad is stagnant and disastrous, which is affecting the economic and political arena of Germany and all other countries, European countries. So what's your take on this? And what is the latest situation in Germany? Shubho Shanda to Dhaka. Thank you, Zilur, for the invitation. Good to be on the show. Yeah, as you pointed out, we have an increase by 2,000 people who have been tested positive. From yesterday, we have 31,000 people who have been tested positive here now. It's a very high number indeed. It's quite worrying. However, on a good note, the death rate here is quite low. We only have roughly 120 people who have died from corona so far. So there might be a chance that this is connected to a higher rate of testing in Germany, so that more people who have been tested positive have been detected than in other countries. However, as you pointed out, we have also, life has come to a standstill in Germany, as in most countries around the world. We expect up to minus 20% in the GDP development for this year. Up to 1 million jobs could be lost. The economic repercussions might be terrible. However, it's too early to really see where this is heading, but of course it's quite worrisome. So over the weekend we have seen another increase in measures. The lockdown here is not called lockdown, it's called like we should minimize contacts with people who are not living in the same household. There's a maximum of 2 people who should interact if they're not living in the same household at the moment.
bars, restaurants, and so on, all is closed. Only delivery options are possible. Most people are working from home, and this is the situation here. Even Merkel, the German chancellor, has been tested Yeah, we and know. has been put in quarantine. She's not positive, it seems, which is good news, because her doctor was tested positive. She was tested negative afterwards so far, but she has to work from quarantine. So as you said that the economic condition about Germany and other European countries, according to economists, the world is facing a severe economic recession after 2008, though it was predicted for the German economy on August 2019, and world unemployment will hit 25 million according to economists, and World Trade Organization has said all kinds of international trade, including imports and exports around the world, has dropped by 75%. So, how the German government is dealing with these things? What is there any plan for future, near future? Yes, so the German government has focused on giving hope and stabilizing the markets in Germany by offering an extensive help program, which has been dubbed Bazooka program, actually, because so far, according to my understanding, more than 120 billion euros have been promised by the German government in order for now to stabilize the markets and make sure that the German economy is not going to collapse entirely. But so far, this is only a measure to give stability, and apart from that, we will see how this will unfold. I think, especially here, people like the most affected businesses are, of course, small business owners who have lost most of their revenue. Freelancers are hit very hard, and I expect that a lot of money from other sectors will be transferred to stabilizing the German economy in general. So this will also result in cuts in, for example, social enterprises. Chief economist of Germany's famous trade union, Dr. Dietrich Hansel, says to New York Times that people are going to lose income and in a traumatic way. So we know that according to the Irish Times, the total of $1 trillion US packages announces to overcome the COVID-19 crisis in all sectors. And according to New York Times, the German government announces a $40 billion US dollar grant for small businesses during the crisis. So people are happy with that. With well, it's a mixed bag, I think. So in general, I think the German government has promised even more money than that, not only to small businesses, but to all businesses. It's amounting more than 120 billion euros now. But people are kind of still in shock. It's really, to kind of judge the long-term repercussions of this crisis. I think now that's too early to do that. We don't really know how things will unfold. And right now, Merkel is seen as a very effective crisis manager here. That's her general, she's famous for that. She's doing that at the moment as well, but that's just for the moment. I mean, the economic crisis will hit us hard in a couple of months, not necessarily now, and not necessarily for everyone now. But some people are especially unhappy. I'm not sure how the situation there is in Bangladesh, but there's also the Corona crisis has also led to kind of political fighting. For example, in Merkel's party, there's not much unity there. Different wings of the party have different reactions to the ongoing crisis, and right now I think most people in Germany support the government, continue to support the government crisis management,
so far, but we will see Okay. how this will unfold Okay. with more weeks to come. Thanks, Leo. Stay with us. We'll hear you more. ডক্টর ইকবাল হাসান মাহমুদ, প্রচুর রুগী নিশ্চয়ই আপনার কাছে যাচ্ছে এবং রুগীদের কাছ থেকে আসলে কি বার্তা পাচ্ছেন? আসলে এই করোনা ভাইরাসের সঙ্গে তো আমরা বেশ কয়েক বছর ধরে পরিচিত, প্রায় 20 বছর হয়ে গেল। অনেক আগে থেকে এটা আমরা যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন জানতাম, কিন্তু 2003-এ যখন প্রথম সার্স আসলো, তারপর আসলো 2012-তে মার্চ, সবই এগুলো করোনা। তো এইভাবে সেই সার্স ভাইরাসটা প্রায় 380 বার রূপান্তরিত হয়ে এখন যে কোভিড-19 যেটা, সেটাতে পরিণত হয়েছে এবং এর শক্তি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। যদিও এর ফ্যাটালিটি অনেক কম, আগের যে সার্স ভাইরাস বা মার্স ভাইরাসের চেয়ে অনেক কম, কিন্তু ট্রান্সমিশন খুব বেশি হচ্ছে, খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার। আর বাংলাদেশের মতো ঘনবসতি সম্পন্ন একটি দেশে এই রোগটা যদি এভাবে ছড়িয়ে পড়ে, আমরা তো সচেতন নই, অনেকেই অসচেতন আছি, আমরা বিভিন্ন অসচেতনতার পরিচয় দিচ্ছি বিভিন্নভাবে। তো এই জন্য এই অসচেতনতা কিন্তু আমাদের এই রোগ বৃদ্ধি পাওয়ার একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আর আমরা কিন্তু 3টা মাস সময় পেয়েছিলাম, যখন এই রোগটি সারা চীনে ব্যাপক আকার ধারণ করেছিল, তখন থেকে আমাদের আরও ব্যাপক সচেতন হওয়া, ব্যাপক এর জন্য প্রস্তুতি নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে অতটা নেইনি। এটা একটা বড় কারণ হয়ে গেছে, যে জন্য আমরা এখন স্টেজ 2 থেকে স্টেজ 3-র দিকে প্রায় চলে যাচ্ছি। তো এটা তো একেবারে খুব দুঃখজনক। আর আমার কাছে যে এই সময়টাতে বিভিন্ন রাইনো ভাইরাস কিন্তু এমনি হয়ে থাকে, সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা হয়ে থাকে এই সময়টিতে। বিভিন্ন রাইনো ভাইরাস আছে, অনেক রকম ভাইরাস আছে, কিন্তু এই সময়টা আমি দেখছি যেটা খুবই বেড়ে গেছে। এত গলা ব্যথা রোগী কখনো পাইনি, এত অ্যাটিপিক্যাল নিউমোনিয়া নিয়েও রোগী আমার কাছে আসেনি। যেহেতু আমি বাংলাদেশের সিনিয়র মোস্ট বক্ষব্যাধি চেস্ট ফিজিশিয়ান, আমি তো সবসময় আমার কাছে রোগীরা আসতে চাই। তো দেখি যে অনেক অ্যাটিপিক্যাল, এই সময়টাতে এত হওয়ার কথা ছিল না, এগুলো অনেক বেশি। এগুলো যেটা জার্মান ভদ্রলোক বলল যে ওরা ব্যাপকভাবে টেস্টিং করেছে, টেস্টিং করে রোগীকে শনাক্ত করতে পেরেছে, যে শনাক্ত করতে পারলে বলা যায়। অনেক রোগী এসে আমাকে প্রশ্ন করে, স্যার আমি কি করোনাতে আক্রান্ত কিনা? আমি তো উত্তর দিতে পারছি না, কারণ টেস্টিং ফ্যাসিলিটি শুধু এক জায়গায় সীমাবদ্ধ। যদি এটাকে ছড়িয়ে দেওয়া যেত, যদি অনেক জায়গায়, যশোরে যদি একটি রোগ আক্রান্ত হয়, ঢাকায় আসবে, তার স্যাম্পল পাঠাবে, তারপর অনেক রকমের সমস্যা, অনেক দিন লেগে যাবে তাকে জানানোর জন্য। সেই জন্য আমার মনে হয় টেস্টিং ফ্যাসিলিটি অনেক বেশি বড় দরকার। কারণ করোনা কাউকে কিন্তু করুণা করছে না। সে আপনি বিভিন্ন দেশের সেনাপতি, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, বিভিন্ন বলিউডের খেলোয়াড়, কাউকে করুণা করছে না। সুতরাং করোনার থেকে ধর্ম, বর্ণ, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, গরিব, একটা জিনিস আমি লক্ষ্য করেছি আজকে রাস্তা চলাচল করার সময়, যে ভিক্ষুকরাও কিন্তু মাস্ক পরে ভিক্ষা করছে। অন্তত এই সচেতনতাটা এসেছে। তবে আমি মনে করি যে ভ্যাকসিন তো সম্ভব নয়, ভ্যাকসিন অনেক সময় লেগে যাবে। যেটা সিয়াটলে দিয়েছে ভ্যাকসিনটা, সেটা সিনথেটিক আরএনএ ভ্যাকসিন, সেটা সরাসরি সেই জীবাণুর বিরুদ্ধে কাজ করছে না, যেটা ফ্লু ভ্যাকসিন করছে, যেটা নিউমোকক্কাল ভ্যাকসিন করছে। এই ভ্যাকসিনটা মানুষের দেহের রোগ প্রতিরোধক শক্তি বাড়িয়ে দিয়ে এই মানুষকে মুক্ত রাখার চেষ্টা করছে, যাতে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটা হলো কথা। আর একটা জিনিস আমার আপনার কাছ থেকে জানা, একজন চিকিৎসক হিসেবে যে ধরনের রোগী আপনি পাচ্ছেন, এটা করোনার সঙ্গে তো সম্পর্কিত আপনার, আমরা যে ফ্যাক্টস ফিগার পাচ্ছি, আপনার কাছে কি সেটা সামঞ্জস্যপূর্ণ মনে হয়? আপনার না, সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না। আমি মনে করছি যে অনেক রোগী আছে, যেটা অফিসিয়ালি বলা হচ্ছে। আমি আনঅফিসিয়ালি বলতে পারি, ওই যে আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে বুক ফাটে তো মুখটি ফোটে না, সেই সাবিনা ইয়াসমিনের একটা গান আছে। আমি অনেক কথা বলতে পারবো না, বলার জন্য একজন নির্দিষ্ট মহিলা আছে, তিনি সব কথা বলছেন। সুতরাং আমি মনে করি যে যেটা বলা হচ্ছে তার থেকে অনেক বেশি রোগী বাংলাদেশে রয়েছে। আর এই যে যখন স্কুল বন্ধ করে দেওয়া হলো, তখন কিন্তু দেখা গেল যে সবে কক্সবাজার দৌড়াচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না। তারপরে এখন যে ছুটিটা দিচ্ছে, আরও 2 দিন আগেই কিন্তু লকডাউন করে দেওয়া উচিত ছিল ঢাকা। কেন আমরা 2 দিন সময় দিলাম ঢাকা থেকে চলে যাওয়ার জন্য? প্রফেসর মুজাহিরুল হক, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে কাজ করবার অভিজ্ঞতার আলোকে আপনার কাছে কি মনে হয় যে আসলে পরিস্থিতিটা কি? বিশ্ব পরিস্থিতি নিয়ে আমরা হয়তো আলোচনা করছি, শুনছি, কিন্তু এখন আমরা বাংলাদেশ নিয়ে আপাতত কনসার্ন থাকি, কারণ পরিস্থিতিটা অনেকের কাছে আশঙ্কাজনক। বাট আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি একটা মেসেজ দিয়ে শুরু করতে চাই। WHO ভেরি
রিসেন্টলি যে কথাটা বলেছে, এটা আমরা এতদিন বলতাম যে এইটা বাতাসে থাকে না, আমরা বলতাম এইটা একটা ড্রপলেট ইনফেকশন এবং আমাদের এই ভাইরাসটা একটু হেভি এবং এটা মাটিতে পড়ে যায়, যার জন্য আমরা বলে আসছিলাম যে আমরা হাত ধোবো, হাতের মাধ্যমে যাতে এটা মুখ, নাক এবং চোখ দিয়ে না যায় এবং যাতে হাত না ধুয়ে মুখে হাত না দিই, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিলাম। আর 6 ফিট দূরত্ব বজায় রাখতে আমরা বলেছিলাম। তো এখন যেটা WHO বলছে যে না, এটা ড্রপলেট ইনফেকশন, এটা এয়ারবর্ন, সুতরাং যেহেতু এটা এয়ারবর্ন হয়ে গেছে, এইটার এখন না, এটা ট্রান্সমিশনটা এখন আরো বাড়ার সম্ভাবনা বেড়ে গেছে, যার জন্য এখন WHO বলছে যে এখন আমরা যেটা বলছি স্টে এট হোম, বাড়িতে থাকো, বাইরে বেরোও না, কারণ এয়ারবর্ন ডিজিজ এটা বাইরে বাতাসে থাকতেই পারে। আরও যেটা আমরা বলছি যে সোশ্যাল ডিস্টেন্সিংটা, যেটা 6 ফিট দূরে একজনের থেকে আরেকজনের দূরত্ব বজায় রাখা, এবং এইটার ব্যাপারেও আমরা খুবই স্ট্রিক্ট হচ্ছি এখন। আর আমরা আরও যেটা এখন বলতেছি যে এটা এখন ক্লিন টপস, মানে যত টেবিল থেকে শুরু করে যে কোনো জায়গায়, উঁচু জায়গায় যেখানে এটা থাকতে পারে সেই সমস্ত জায়গা ক্লিন করার কথা বলছি। আরও বলছি যে ডিসইনফেক্ট্যান্ট ছড়ানোর কথা, রাস্তাঘাট, বাড়ি ঘর সব জায়গায় ডিসইনফেক্ট্যান্টের কথা আমরা বলছি, এটা ছড়াতে হবে, বা ফিউমিগেশন যেটা, এইটা করতে হবে। এইটা বলে আমি আপনাকে যদি এখন আসি যে আমাদের দেশের পরিস্থিতিতে আমাদের কি করা উচিত। আমাদের বন্ধু বলেছেন যে টেস্টের কথা, WHO কিন্তু বলতেছে টেস্ট টেস্ট টেস্ট, 3 বার বলেছে টেস্টের কথা, তার মানে টেস্টের উপরে গুরুত্ব দিয়েছেন। কারণ আমরা যেই কাজটা করেছি, আমরা এতদিন পর্যন্ত উপসর্গ না দেখলে টেস্ট করি নাই, এইটা আমাদের কিন্তু ঠিক হয় নাই। আমাদের যেটা করা উচিত ছিল সেটা হলো টেস্ট করে স্ক্রিনিং করা। এখন আমাদের টেস্টের স্বল্পতা ছিল প্রথম দিকে, এখন আমাদের জানা আছে যে 1 লক্ষ আমাদের টেস্ট কিট রয়েছে। আমাদের কোয়ারেন্টাইনে আছে কত লোক? কোয়ারেন্টাইনে আছে 18,000 লোক, হোম কোয়ারেন্টাইন থেকে শুরু করে আমরা যদি এই টেস্টগুলি, এই টেস্ট কিটগুলি ব্যবহার করে এই 18,000 লোকের মধ্যে থেকে টেস্ট করে স্ক্রিন করে আমরা যদি যারা নাকি সংক্রমিত তাদেরকে যদি বের করে আনতে পারি, তাহলে 14 দিন পরে আমাদের কিন্তু এই 18,000-এর যে কোয়ারেন্টাইনে আছে তাদের সংখ্যাটা অনেক কমে যাবে। আর আমাদের একটা কথা মনে রাখতে হবে যে সংক্রমণটা কিভাবে হয়। একটা সংক্রমিত লোকের থেকে যেমন সংক্রমণ হতে পারে, আবার সংক্রমণের উপসর্গ দেখা যায় নাই কোনো কিছু 14 দিন পর্যন্ত, তারা কিন্তু সংক্রমণ করছে এবং তাদের সংস্পর্শে যারা আছে তারাও সংক্রমণ করছে। এবং আপনি ঠিকই বলেছেন যে আমরা যে এখন যে অবস্থায় চলে গেছি, এটাকে কন্টেইন করা ইট উইল বি ডিফিকাল্ট নাও। বাংলাদেশ সরকারের পক্ষে এটা অত্যন্ত একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে, কারণ আমাদের যেটা করতে হবে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন। আমরা কোনো লোককে এখন হোম কোয়ারেন্টাইনটা আমাদের দেশের জন্য প্র্যাকটিক্যাল না, ফিজিবল না, এবং আপনি দেখেন যেটা হয়েছে রিয়েলিস্টিকও না। আমি একটা লোককে বাসায় গ্রামের রাখতে পারবো না, গ্রামে তার জন্য যে আইসোলেটেড রুম উইথ হিজ টয়লেট ফ্যাসিলিটিস, এইটা আমাদের গ্রামের দেশে আমাদের নাই, আমরা কমন টয়লেট ব্যবহার করি। সুতরাং এইটা আমি মনে করি না যে প্র্যাকটিক্যাল। সুতরাং আমাদের যেটা করতে হবে এখন সেটা হলো ওই যে কোয়ারেন্টাইনে যারা আমাদের হোম কোয়ারেন্টাইনে রেখেছি তাদেরকে এলাকা ভিত্তিক, এটা উপজেলা হোক জেলা হোক, এদেরকে নিয়ে এসে এক জায়গায় আমাদের কোয়ারেন্টাইন রাখতে হবে এবং টেস্ট করে স্ক্রিন আউট করে আমাদেরকে এই সংখ্যাটা 14 দিন রেখে রেখে আমরা কিন্তু ছেড়ে দিতে পারি, আর নতুন সংক্রমিত যারা হবে তাদেরকে কোয়ারেন্টাইনে আনতে পারি। আমার মনে হয় এই কৌশলটা এখন সরকারের নেওয়া উচিত। Leo, is there any news from Germany regarding vaccine? And as we know that German Research Institute CureVac claimed that they were going to successfully market the coronavirus vaccine soon, as well as it was heard that the Trump administration had contacted the agency to supply the emergency vaccine only to the USA through CureVac later denied it. Is that correct? That is correct, indeed. The shareholder and billionaire Dietmar Hopp, who is behind this company, has denied Trump's wish publicly. So that's of course one development that was seen very positively here in Germany. Trump's move to kind of take this possible vaccination and use it exclusively in America was not seen very positively here in the German public, as you can imagine, because this vaccination should of course used by everybody in the entire world once it's developed.
But it's also, I'm So repeating myself. can we expect a good news from Germany very soon? I'm afraid I'm repeating myself here. I think we have to wait, unfortunately. We have to wait for a little bit. It's too early to say that we can use that globally very quickly. It's on the way, and many scientists are quite positive. At least 1 year. At least 1 year. Used it's very difficult to say that. Maybe it can be faster, but there's a lot of testing, a lot of production in between. We have to see, we have to wait, but I think people are on a good track, and scientists are quite positive that there will be results delivered. Okay, please stay with us. Mr. Ashim Kumar Ukil, আপনি ওনাদের বক্তব্য শুনলেন এবং অনেকেই মনে করছেন শুধু বাংলাদেশ সরকারই না, অন্যান্য দেশের সরকারগুলো এবং উন্নত দেশের সরকারও সবাই একটু দেরিতেই রিয়্যাক্ট করেছে। মানে সবাই আসলে করোনার পেছনে ছুটেছে, যেখানে করোনার আগে ছোটা উচিত ছিল। সবাই একটু ডিফেন্সিভ মেজার নিয়েছে, যেখানে অ্যাগ্রেসিভ হওয়া দরকার ছিল। সো আপনি কি মনে করেন, মানে আপনাদের নিজেদের ভেতরে আসলে কি ধরনের আলোচনা আপনারা করেন বা এই সিদ্ধান্তগুলোকে কিভাবে দেখেন? যেমনটা হয়েছে, যেমনটা উনি বললেন যে স্কুলের ছুটি অনেকে মনে করেছেন আগে হওয়া উচিত ছিল, সেটা হয়েছে পরে। নির্বাচন হলো, উপনির্বাচন, সেটা নিয়ে অনেক কথাবার্তা হলো। প্রধান নির্বাচন কমিশন নির্বাচন পেছালেন না, বরং এক নির্বাচনের দিনে অন্য নির্বাচন পিছিয়ে দিলেন। তা আগেরটা কেন করলেন সেটা বোঝা গেল না। সরকারি ছুটি দেওয়া হয়েছে, সেটি নিয়েও অনেকে মনে করেছেন যে ছুটি যখন দেয়াই হলো দুদিন পরে কেন। এই সুযোগে অনেকে যে ঢাকা ছেড়ে বাড়িতে যাচ্ছেন, তারা আবার এটিকে সংক্রমিত করবার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবেন কিনা, তাদের মধ্যে কে কি অবস্থা আছেন কেউ জানে না। সো আপনি যদি ছোট করে আমাদেরকে বলেন। মানে যে আলোচনাগুলি এসেছে, আপনি সহ যে আলোচনাগুলি তুলেছেন, এটা কিন্তু সাথে দ্বিমত প্রকাশ করার কোনো সুযোগ নেই। আমি একদম স্পষ্টতই মনে করি যে এই কাজগুলি নিয়ে আমাদের সবাই এগিয়ে যাওয়া দরকার। আমাদের জেনারেশন, আমরা যারা আছি, আমরা তো এরকম জাতীয় সংকট কখনো মোকাবেলা করতে হয়নি। জাতীয় না, এটা আন্তর্জাতিক সংকট, গ্লোবাল। সেক্ষেত্রে আমরা সবাই একত্রিত হয়েছি, চলেন আমরা সবাই মিলে এটা মোকাবেলা করি। এই আলোচনাগুলি থাকবেই, কিন্তু আমার যে পিন পয়েন্টটা কি, আমি একেবারেই মানে এই আলোচনাটা আমার পক্ষে কতটুকু উচিত অনুচিত, এই প্রশ্নটা আমার বিবেকের কাছে বারবার জিজ্ঞেস করছি আর কি। যে আমরা এই যে আমার বন্ধু জহির উদ্দিন স্বপন, আমরা ক্যাম্পাসে একসাথে রাজনীতি করেছি। জহির উদ্দিন স্বপন অনলবর্ষী বক্তা, খুব ভালো বক্তা। এটি বাম সংগঠনের, ছাত্র সংগঠনের নেতৃত্বে ছিলেন, ক্যাম্পাসে খুব জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন। আজকে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য ছিলেন, কেন্দ্রীয় নেতা। উনি সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপির চেয়ারপারসনের বিষয়গুলিকে যেভাবে এনেছেন, তার যে কাউন্টার বক্তৃতাটা দেওয়া, এটাও মানে উচিত কি অনুচিত সেই জায়গাটা আমি চিন্তা করছি। না, আজকে তো আমরা সবাই মিলে একটা সরে, ধরেন আমি যখন আসছি টেলিভিশনে দেখছি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, এটাই কালচার হওয়া উচিত। আমি যখন আসছি তখন টেলিভিশনে দেখছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন বিএনপির নেতা কর্মীদের জন্য একটা স্বস্তির সংবাদ। জহির উদ্দিন স্বপন ধন্যবাদ জানাবে, স্বাগত জানাবে সিদ্ধান্তকে, আমি তা মনে করছি না। কিন্তু কোন জায়গা দিয়ে তিনি অগ্রসরটা হচ্ছে নাকি। উনি আজকেও বলছেন যে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া কোনো নির্বাচনে যিনি হারেননি। আমরা তো এই কথা বলি নাই যে উনি প্রধানমন্ত্রী ছিলেন এমন কথা বলেছি নাকি, বা উনি নির্বাচনে হেরেছেন কথা তো আমরা বলিনি। উনি যখন এই কথাগুলি বলবেন তখন এর কাউন্ট সাথে আর একটু ইনকমপ্লিট থেকে যায়, তাহলে এই কথাটাও বলতে হবে পৃথিবীতে একমাত্র প্রধানমন্ত্রী যিনি এতিমখানার টাকা মেরেছেন, আত্মসাতের মামলা অভিযুক্ত হয়ে কারাগারে, তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হয়। আমি এই আলোচনাগুলিতে আজকে যেতে চাচ্ছি না, যাওয়াটা উচিত হবে বলে আমি মনে করছি না। কিন্তু এই জায়গাগুলি তো বন্ধুবর জহির উদ্দিন স্বপন একটু বিবেচনা রেখা কথা বলা দরকার। আপনাদের সামর্থ্য, আপনাদের শক্তি, আপনাদের সাংগঠনিক ক্ষমতা, দক্ষতা সব কিছু 2 বছরের অধিক সময় আপনারা দেখিয়েছেন। তারপরে মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার উপরেই নির্ভর করে আজকে মুক্তির জায়গাটা আসছে। সো মানে আমি এই
মানে এই বিএনপি চেয়ারপারসনের মুক্তি, এই জায়গাগুলিতে না গিয়ে আমরা এগোতে চাই সামনের দিকে আর কি। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন, এনাফ ইজ এনাফ। মানে হয়তো আরো আগে সিদ্ধান্ত নিলে সমস্ত সিদ্ধান্তগুলো আরো সুন্দরভাবে আমাদের হতো, কিন্তু সবকিছুর বড় বিবেচনা রাখতে হয় আর কি। যেরকম জহির উদ্দিন স্বপন আবার কি বলে, এটাও তো আমার বিবেচনা রেখে অগ্রসর হতে হয়, স্টেপ বাই স্টেপ। আসলে মানে আমাদের মাইন্ডসেটটা এখন এটা কিভাবে সম্ভব যে ধরেন মানে এটা বিদেশে মূলত তো আমাদের দেশের উৎপন্ন হয় নাই, বিদেশ থেকে আসছে। যারা বিদেশ থেকে আসছে তারাই এটাকে সংক্রামিত করছে। আমরা এয়ারপোর্টেও আরো আগে স্টেপ নিতে পারলে ভালো হতো, এই পারিনি। কিন্তু যিনি আসছেন, যে ছেলেটা ইটালিতে ছিল একটা দীর্ঘ সময়, এরা তো আমার গ্রাম বাংলার মানুষের তুলনায় অনেক বেশি সচেতন। আমরা যখন বারবার বলছি হোম কোয়ারেন্টাইন, স্বচ্ছ নির্বাচন, নিজে সতর্ক, তারপরে সে আসছে বলে যে টেলিভিশনে ইন্টারভিউ দিচ্ছে, এতদিন পরে এসেছে, একটু শ্বশুর বাড়ি যাবো না। এটা কোন চেতনার জায়গা? এটা আমি কি দিয়ে ঠিক করব? বা বিয়ে করছে এই সময়টার মধ্যে এসে, এটা তো আসলে কোনো যুক্তি তর্ক দিয়ে মানবে না। আমি যেটা বলছি যে চলেন আমরা অভিজ্ঞতার আলোকে আমরা সবাই মিলে দাঁড়াই, আমরা পারবো, আমরা পারবো। এটা ইতিমধ্যে যে পদক্ষেপ প্রমাণ হয় যে আমরা পারবো। মিস্টার জহির উদ্দিন স্বপন। জি, আমি আবারও আমি অসীম কুমার উকিল আমার বন্ধু, তার সঙ্গে আমি একমত যে আসলে এইরকম সময়ে এই ধরনের রাজনৈতিক বিষয়গুলি নিয়ে কথা বলাটা খুবই বিবেকের সঙ্গেই একটা যুদ্ধ করে করে কথা বলতে হয়। বাট এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা রাজনীতিবিদরা কখন কখন জাতীয় ঐক্যমত তৈরি করতে হয় এবং কতটুকু বিরোধিতা করা যায়, কতটুকু বিরোধিতা করা যায় না, এবং কিছু কিছু বিষয় আছে যে জাতীয় ঐক্যমত ছাড়া যে কারো পক্ষে সমাধান করা যায় না, সেই বিষয়ে আমাদের কিন্তু অনেকেরই অনেক বোধ বুদ্ধির অভাব আছে এবং পরিস্থিতি আমাদেরকে দিয়ে কিন্তু ঘাট ধরে তখন এই সমস্ত শিক্ষাগুলি দিতে থাকে। একটা বিষয় রাজনীতিবিদ হিসেবে আমাদের আবারও বুঝতে হবে, করোনা কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছে যে যে রাজনৈতিক নেতৃত্ব আমরা মেজরিটির জন্য যুদ্ধ করি এবং বিভিন্ন দেশের মেজরিটি সম্প্রদায়ের অসুস্থ রুচিকে উস্কানি দিয়ে চাষ করে সাম্প্রদায়িকতা করে ভোটের পকেট বানায় এবং এইভাবে একটা মেজরিটির গভর্নমেন্ট হওয়া যায়, কিন্তু সেই মেজরিটির জোরে কিন্তু করোনা মোকাবেলা করা যায় না। এমনকি আজকে বাংলাদেশে সামরিক বাহিনীর যে জনবল, সরকারের যে জনবল, স্বাস্থ্য বিভাগের যে জনবল, এই জনবল পর্যাপ্ত নয় আজকে জাতীয়ভাবে এই বৈশ্বিক সংকট মোকাবেলা করার জন্য, যতক্ষণ পর্যন্ত জনগণ তার নিজের জায়গা থেকে এ বিষয়ে একটা সচেতনভাবে উদ্যোগ গ্রহণ না করবেন। সরকার কি করতে পারেন? সরকার সচেতনতার জন্য উদ্যোগ নিতে পারেন, সরকার পরীক্ষা নিরীক্ষার জন্য পর্যাপ্ত ল্যাব তৈরি করতে পারেন, যারা চিহ্নিত তাদেরকে কোয়ারেন্টাইনে যেতে পারেন, তারপরে পর্যাপ্ত পরিমাণে কিট তৈরি করতে পারেন, প্রতিষেধক আবিষ্কার হলো কিনা জার্মান সহ অন্যান্য দেশে সে বিষয়ে খোঁজ রাখতে পারেন। কিন্তু মানুষ যদি সচেতনভাবে এই ভূমিকাটা না নেয় অথবা অপস্বাস্থ্য অবস্থার কারণে যদি গোটা স্বাস্থ্য ব্যবস্থার উপরে সমস্ত সংক্রামিত রোগীরা যদি ঝাঁপিয়ে পড়ে, তখন সবকিছু কিন্তু তছনছ হয়ে যাবে। ইতালির মতো একটা আধুনিক দেশও কিন্তু প্রথম দিকে এই সংকটের অভিজ্ঞতা হয়েছে, এমনকি তার স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছে। ফলে এই সমস্ত অভিজ্ঞতার জায়গা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে পৃথিবীর সমস্ত সরকারগুলি, বিশেষ করে যারা স্বৈরাচারী সরকার, যারা শক্তির উপরে ভর করে চলতে চায়, যাদের জনসম্পর্কিততা নাই, যাদের জনসমর্থন নাই, তাদেরকে সঠিকভাবে জনগণ তাদের কথা শুনবে কিনা এবং এই সময় তাদের সঙ্গে সঠিকভাবে জনগণ তাদের সমস্ত কথার সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে সহযোগিতা করবে কিনা, এই বিষয়টি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ জনগণ যদি এটার সঙ্গে যুক্ত না হয়, তাহলে সামান্য সরকারি জনবল, সামান্য সামরিক বাহিনীর জনবল, সামান্য পুলিশের জনবল দিয়ে কিন্তু এগুলি মোকাবেলা করা যায় না। যে কোনো সময় কিন্তু তছনছ হয়ে যেতে পারে। এবং আপনি একটু আগে জিল্লু সাহেব উপস্থাপক, আপনি কথা প্রসঙ্গে বলেছেন যে এই সংকট কিন্তু পৃথিবীর বহু দেশে সরকার পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু তৈরি করতে পারে। ফলে এই কারণেই যে কোনো দায়িত্বশীল সরকারের প্রধান কাজ হচ্ছে জাতীয় ঐক্যমত তৈরি করা, এবং এটা কিন্তু ক্ষমতা দিয়ে, দাপট দিয়ে, দম্ভ দিয়ে, ধমক দিয়ে কিন্তু এটা সম্ভব নয়। জাতীয় ঐক্যমত তৈরি করতে গেলে পরে জাতির সমস্ত ধরনের যে ব্যক্তি শক্তি, সামাজিক শক্তি, প্রাতিষ্ঠানিক শক্তি, তাদের প্রত্যেককে সম্মানজনকভাবে একটি সম্মিলিত উপলব্ধির মধ্যে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সরকারই কেবলমাত্র রাষ্ট্রের পরিচালক হিসাবে এই কাজ করতে পারেন।
যদি যোগ্যতার সঙ্গে পারেন তাহলে এই জাতীয় ঐক্যমতের কৃতিত্ব এবং তার মধ্য দিয়ে সমাধানের পথ বেরিয়ে আসতে পারে, না পারলে পরে কিন্তু বিরূপ প্রতিক্রিয়ারও একটি সম্ভাবনা থেকে যায়। Leo, the corona crisis sends shockwaves through political, economic and social systems. This COVID-19 might change the global political landscape in future. It might be a new beginning for a new world order. And there is a perception that we lost control of the epidemic. We died physically and mentally. We couldn't understand what you would do. All the solutions on earth has ended, and the only solution is up to the sky, or we'll have to depend on nature or Almighty. What do you think? How will you explain this? Well, I think I still have some hope that this will not develop so negatively. Of course, it's very difficult at the current stage to see light at the end of the tunnel. But I think if we look at China, if we look at South Korea, for example, if we look at the reaction in Singapore, and also, slight trends in European countries who are like a bit later, of course, with their reaction, we can see that with strong and right measures, and of course also with the help of the civil society, because everyone at the moment needs to follow and needs to stay home and follow the health instructions. I think this pandemic can be not stopped, of course, but measures can have an impact that can slow down the outcome of this, and thus also lower the casualties. So, hello. Yeah, sure. Sorry. So you were not there for a second. But I think that is my take on it. I don't think everything is lost there, but of course it's very difficult to see the light at the end of the tunnel at the current stage. Okay. Dr. Iqbal Hasan Mahmood, আপনার কি ধারণা যে এটি আসলে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, কোন পর্যন্ত নিয়ে যাবে? আমি স্বাস্থ্য ঝুঁকির কথাই বলছি, অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আমি থাকতে চাই। একটা হচ্ছে যে অ্যাগ্রেসিভ আমাদের হতে হবে, এখন আর মানে অলস হয়ে বসে থাকার সময় নেই। কারণ দেখুন ইটালির অবস্থা এমন কেন, ইটালি একটা মাস কিন্তু স্বীকারই করেনি যে এত দুর্যোগের মধ্যে তারা ডিনাইলের মধ্যে ছিল। কিন্তু নেপাল দেখেন, নেপাল কিন্তু মানে ট্যুরিজমের উপরে শুধু ওদের ছোট দেশ, কিন্তু নেপাল এমনভাবে তারা লকডাউন করলো, এয়ারপোর্টগুলিকে এমনভাবে তারা বন্ধ করে দিল, অনারেবল ভিসা বাতিল করলো, নেপালে একটি পেশেন্টও নেই। আমরা যদি এই আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোকে যদি আগের থেকেই খুবই স্ট্রিক্টলি ডিল করতাম, যে যারা আসবে খুব ভালো মতো একেবারে যাচাই বাছাই করে তারা এই দেশে ঢুকতে পারবে, তাহলে কিন্তু এই দেশ আমাদের দেশের অবস্থা এরকম হতো না। এখন এত প্রবাসী ঢুকে পড়েছে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে ইটালি এবং যুক্তরাজ্য থেকে, স্পেন থেকে, তারা বিভিন্ন রকমের জীবাণু নিয়ে আসছে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এর ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 14 দিন। এর মধ্যে সে কিন্তু মানে তার কোনো উপলব্ধি নাই, তার কোনো সাইন সিমটম কিছু নাই, এর মধ্যে সে জীবাণু ছড়িয়ে বেড়াচ্ছে, আমরা কেউ জানছি না। এখন কন্ট্যাক্ট ট্রেসিংটা খুব ইম্পর্টেন্ট। এই যে গ্রামে যেইভাবে লোক যাচ্ছে, বাস টার্মিনালগুলো এখন গিয়ে দেখেন যে উপচে পড়া ভিড়, বা মানে যে হ্যান্ডেল কোনো রকমের ডিসইনফেক্টেড বা কোনো রকমের জীবাণু নাশক ওষুধ দিয়ে সেগুলোকে মুক্ত করা হচ্ছে না। এগুলোকে আমরা এড়াতে পারতাম যদি আগের থেকেই যদি আমরা লকডাউন করে দিতাম। সুতরাং এয়ারপোর্টে আমি মনে করি যে এয়ারপোর্টে এখন সেনাবাহিনী ইমিডিয়েটলি দিতে হবে, যাতে কোনোভাবে সেনাবাহিনীকে যেমন মানুষ শ্রদ্ধা করে ভয়ও পায়, সে এয়ারপোর্টের নাক গলিয়ে সে কোনো মানুষ বাইরে আসতে পারবে না, বাইরে আসলেও তার উপযুক্ত সমস্ত ব্যবস্থা তার করতে হবে, কারণ এভাবে চলতে পারে না। আমাদের এখন অ্যাগ্রেসিভ হওয়ার সময় চলে এসছে। অ্যাগ্রেসিভ হলে আমরা এই যে দুর্যোগের হাত থেকে দেশকে বাঁচাতে পারবো আর নিজেরা বাঁচবো। প্রফেসর মুজাহিরুল হক, আপনি অনুষ্ঠান শুরুর আগে আপনার সঙ্গে যখন কথা বলছিলাম, আপনি একটা ধারণা দিচ্ছিলেন যে আপনার ধারণা যেভাবে আমরা চলছি তাতে পরিস্থিতিটা এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, সেটা যদি একটু আপনি বলেন, যতটা বলা সম্ভব। যেটা আমরা সেই যা কিছু করতে হবে আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। আমরা কিন্তু
সময় অলরেডি আমরা 3 মাস সময় নিয়েছি এবং আমাদের যে প্রস্তুতি ছিল আমরা যতটুকু করার সাধ্যমতো আমরা করেছি জনসচেতনতার জন্য, কিন্তু জনসম্পৃক্ততাটা আমরা কিন্তু করতে পারি নাই। তো এখন যেটা আমাদের করতে হবে ইমিডিয়েটলি, আমাদেরকে দেখতে হবে যে ক্যাজুয়ালিটি ট্রেন্ডটা কি, মারা যাচ্ছে কারা এবং কিভাবে মারা যাচ্ছে, আমাদেরকে এইটাকে প্রথম অ্যাড্রেস করতে হবে। তাহলে এটাকে অ্যাড্রেস করতে হলে কি করতে হবে আমাদের? আমরা দেখছি কি বিশ্বের ট্রেন্ডটা হলো যে বয়স্ক লোকেরা 60-র উপরে যারা তারা মারা যাচ্ছে বেশি। এবং আপনি যদি আমাদের দেশের ট্রেন্ডটা দেখেন, যে কজন ব্যক্তি মারা গেছেন তারা সবাই 70 ঊর্ধ্ব ব্যক্তি। তার মানে আমাদের ক্যাজুয়ালিটি 100%, বয়স্ক লোকের ক্যাজুয়ালিটি 100%। সুতরাং আমাদের যেটা করা উচিত সেটা হলো আমাদের এখন কোভিড-19 একেবারে ডেজিগনেটেড হসপিটাল করতে হবে, যেইখানে আইসিইউ ফ্যাসিলিটি থাকবে, ভেন্টিলেটর ফ্যাসিলিটি থাকবে। এবং এই ফ্যাসিলিটি দুইটা ছাড়া আমরা কিন্তু আমাদের বয়স্ক লোকদের বাঁচাতে পারবো না। এটা হলো একটা। আর দ্বিতীয় যেই কাজটা করতে হবে, অ্যাগ্রেসিভলি আমাদের টেস্ট করতে হবে। আমি আগেই বলেছি 1 লাখ কিট আমার আছে, আমি কিন্তু 18,000 লোককে করতে পারতাম। এখন এই 18,000-এর টার্গেট বিয়ন্ড চলে গেছে, কারণ এই যে এই ছুটিতে যারা দেশে চলে গেল এই সংখ্যাটা অনেক বেশি বেড়ে যেতে পারে। কিন্তু তারপরেও আমরা নাথিং ইজ ইম্পসিবল, উই ক্যান ডু ইট অ্যান্ড উই উইল ডু ইট, এরকম যদি একটা প্রতিজ্ঞা নিয়ে আমরা যদি এখনও অগ্রসর হই অ্যাগ্রেসিভলি, যে মানুষকে আরও কোয়ারেন্টাইনে আনবো, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, টেস্ট করব এবং টেস্ট করে স্ক্রিনিং করে আমরা এইটাকে কমাতে পারবো। কমাতে পারলে আমরা যদি এই চেইন অফ কন্টামিনেশন যেটা, এইটা যদি কমাতে পারি, কারণ একজন লোক 3 জনকে কন্টামিনেট করছে, 3 জন লোক 9 জনকে করছে, 9 জন লোক 27 জনকে করছে, এই যে এই চেইনটা যদি ব্রেক করতে না পারি তাহলে কিন্তু আমরা সফল হব না। তবে আমাদেরকে এই চেইনটাকে, আপনি একটা রেশিওর কথা বলছিলেন, আমি জানি না সেটা বলবেন কিনা আপনি, এখন 80-18 একটা রেশিওর কথা বলছিলেন আপনি, 82%। আমি বলছি যে আমাদের সব লোককে কিন্তু হাসপাতালে আনতে হবে না। কি জন্য? আমাদের যেটা ট্রেন্ড আমরা অন্য দেশে দেখেছি, 82% লোক এমনিতে ভালো হয়ে যাবে এবং বাড়িতে থেকেই ভালো হয়ে যাবে, এবং অনেকে জানবেই না তার করোনা হয়েছিল, কারণ টেস্ট করা হয় নাই। কি এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের খুব বেশি যে এফোর্ট দিতে হবে তা না, কিন্তু সরকারকে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এবং আপনি বলছিলেন যে বয়োবৃদ্ধদের ব্যাপারে বেশি সিরিয়াস হতে হবে, প্রায়োরিটি দিতে হবে। এইটাকে এখন প্রায়োরিটি দিতে হবে যদি আমরা আমাদের লোককে বাঁচাতে চাই। ইয়াঙ্গাররা কিন্তু ভালো হয়ে যাবে 82%। আপনি বলছিলেন না বুঝেই, মানে না জেনে বুঝেই ভালো হয়ে যাবে, অনেকে ভালো হয়ে যাবে। তবে হাসপাতালকে প্রস্তুত করতে হবে, আমরা কিন্তু এখনো প্রস্তুত নই। আমাদের হাসপাতালগুলোকে সাফিসিয়েন্ট ভেন্টিলেটর দিয়ে, সাফিসিয়েন্ট আইসিইউ ফ্যাসিলিটি দিয়ে, শুধুমাত্র করোনা রোগীর চিকিৎসার জন্য আলাদা আলাদা হাসপাতাল, যদিও সরকার বলছে হচ্ছে, কিন্তু এটা ইমিডিয়েটলি করা উচিত। কারণ একই হাসপাতালে করোনা রোগীও থাকবে, অন্য রোগীও থাকবে, সেটা হতে পারবে না। এটা খুব। আরেকটা জিনিস আমার একটা, শুধু আমাদের ডাক্তারদের নিরাপত্তার ব্যাপারটা সরকার কিন্তু এখনো এটাকে খুব বড় সড়ো করে দেখছে না। বলছে দিব পিপিই, যেটা পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, সেটা আমরা এখনো পাচ্ছি না। নিজের খরচে আমরা খুব কষ্ট করে জোগাড় করে আমরা রোগী দেখছি। যুদ্ধক্ষেত্রে আমরা যাব, আমাদের হাতে কোনো অস্ত্র নেই, আমাদের প্রোটেকশনটা কোথায়? প্রফেসর হক, আমাদের এমপি মহোদয়ের সাথে এগ্রি করে বলবো যে সচেতনতাটা ফ্যামিলির মধ্যে আনতে হবে। ফ্যামিলিকে বুঝতে হবে তার যে সিনিয়র সিটিজেন, বাড়িতে যে বাবা মা দাদা দাদি আছে, তাদেরকে আমরা ঘর হতে বেরোতে দিব না। এইটা একটা প্রতিজ্ঞা হোক আমাদের সবার, যে তাদেরকে ঘরের মধ্যে আমরা কোয়ারেন্টাইনের মধ্যেই রাখবো এবং তাদেরকে যদি আমাদের বাঁচাতে হয়। আরেকটা জিনিস যেটা করতে হবে, আমি যে প্রথমে বলেছিলাম যে ইটস এয়ারবর্ন ইনফেকশন নাও, সুতরাং এটা বাতাসে, সুতরাং আমাদের প্রত্যেকেরই কিন্তু মাস্ক পরতে হবে। এই মাস্ক পরাটা ম্যান্ডেটরি করতে হবে এবং সরকারকে নিশ্চিত করতে হবে যে মাস্ক ছাড়া কোনো লোক বাইরে দেখলে হি শুড বি আন্ডার। আগে বলা হতো যে শুধু রোগী মাস্ক পরবে, এখন সবাইকে মাস্ক পরে থাকতে হবে। ওকে, ফাইন। Leo, we are almost at the end of the program, so any final remarks? Yes, I want to emphasize again, I think it built on what the doctor has said. I think nothing is lost here yet. The situation is incredibly bad and serious at the moment, but we can stop and we can flatten the curve if we follow the instructions of health providers and so on. So it's really important to flatten the curve. Please stay at home if you can. It's not about you, it's also about the weak members of your communities, about patients with family members, for example, with diabetes or
lung problems or other chronic diseases. It's about to make sure that even if you are young, even if you are very likely to survive a COVID illness, that you have to protect the weak members of your community and family, and this will be of great help. So stay home if you can. Thank you, and good health to everyone. মিস্টার জহির উদ্দিন স্বপন। হ্যাঁ, আমি একটা বিষয়ে একটু ভিন্ন দিকে মনোযোগ দিতে চাচ্ছি, একটু ছোট্ট করে। সেটি হচ্ছে যে আমি খুব সংক্ষেপেই বলবো। দেখেন, এর আগে যখন ইবোলা, সার্স, তারপরে অন্যান্য সমস্ত ধরনের ভাইরাস দ্বারা আক্রমণ হয়েছিল, তখন কিন্তু পৃথিবীর অনেকেই এই ভবিষ্যৎ সম্ভাবনাগুলি নিয়ে কথা বলেছিলেন, যা আমরা মনোযোগ দিয়ে কিন্তু শুনিনি। এখনো যা হওয়ার হয়ে গিয়েছে, এটা কিভাবে মোকাবেলা করা যাবে তা নিয়ে বিশেষজ্ঞরা কথা বলছেন, আরো বলবেন, দুজন সম্মানিত ডাক্তারও কথা বলেছেন। তবে আমি মনে করি যে সরকার, বিশেষ করে আরো অন্যান্য সকলকে সাথে নিয়ে এর পরবর্তী যে প্রতিক্রিয়াগুলি, বিশেষ করে অর্থনীতির মধ্যে যে প্রতিক্রিয়াটা আসবে এবং তার যে প্রতিক্রিয়া আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে পড়বে। আমাদের দেশ হচ্ছে $45 বিলিয়ন গার্মেন্টসের বৈদেশিক মুদ্রার উপরে নির্ভর করে, $15 বিলিয়ন রেমিটেন্সের উপরে নির্ভর করে, এবং এই দুটো খাতে কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। এবং এত বড় একটা অর্থনীতির উৎস যদি ক্ষতিগ্রস্ত হয় দীর্ঘ সময়ের জন্য, মানুষের যে দৈনন্দিন অর্থনীতি, রিক্সাওয়ালার অর্থনীতি বলেন, বস্তির অর্থনীতি বলেন, অথবা ধরেন রাস্তাঘাটে যারা দোকানদারি করে, দিন আনে দিন খায়, তারা কিন্তু ইতিমধ্যেই বিপর্যস্ত অবস্থায় পড়েছে। ফলে শুধুমাত্র কিন্তু স্বাস্থ্য সেবার দিকে মনোযোগ দিলেই চলবে না। এই স্বাস্থ্য এবং এই ভাইরাসের আক্রমণের প্রতিক্রিয়া হিসাবে অর্থনীতিতে, সমাজ জীবনে পরবর্তী যে ঝুঁকিগুলি আছে, সেই ঝুঁকিগুলি সম্পর্কে আলাদা টাস্ক ফোর্স তৈরি করে এখনই কিন্তু পরিকল্পনা নেওয়া দরকার। ধন্যবাদ। এটাই কিন্তু রাষ্ট্রনায়কদের কাজ, এটাই কিন্তু রাজনীতিবিদদের কাজ, এবং এটি কোনো একক দলের পক্ষে, কোনো সরকারের পক্ষে সম্ভব হবে না। খুব জরুরি ভিত্তিতে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই উদ্যোগ গ্রহণ করা উচিত। ধন্যবাদ। মিস্টার অসীম কুমার উকিল। আমরা এই রাজনীতিবিদ তো রাজনীতির ভাষায় বলি, সবকিছু বলে আমরা এগিয়ে যাব। যতদিন মানে শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ, বাংলাদেশ নিরাপদ, এই করোনা আক্রান্ত বাংলাদেশ, এই বাংলাদেশটাকেও নেতৃত্ব দিয়ে মোকাবেলা করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উদ্যোগ, সেই উদ্যোগগুলি এগিয়ে নিয়ে যাবে সম্মুখ পানে। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং মুক্ত খালেদা জিয়াও করোনা আক্রান্ত দেশবাসীর পাশে এসে দাঁড়াবে, সেটাই প্রত্যাশিত। এবং শেখ হাসিনার নেতৃত্বেই আজকে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সে এগিয়ে যাবে। সে এগিয়ে যাওয়ার মিছিলে জহির উদ্দিন স্বপনও সামিল হবে, সেটাই প্রত্যাশিত। জি, অনেক ধন্যবাদ মিস্টার অসীম কুমার উকিল, মিস্টার জহির উদ্দিন স্বপন, প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ এবং প্রফেসর মুজাহিরুল হক, and Mr. Leo Wigger. Thank you for joining us. Thank you. Stay well, stay blessed, stay safe. Okay. Thank you, Leo. দর্শক, আমরা কথা হচ্ছিল বেগম জিয়ার মুক্তি এবং করোনা ভাইরাস নিয়ে। নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এটি স্বস্তির কথা যে দেশের বড় একটি অংশের প্রতিনিধিত্ব করেন বা নেতৃত্ব দেন যে নেত্রী, তিনি জেল থেকে সাময়িকভাবে মুক্তি পেয়েছেন, এবং এর জন্য অবশ্যই সরকারের এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নিজেও ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখেন। বাকি এই মামলাকে ঘিরে যে বিতর্ক আছে, সেটি আওয়ামী লীগ এবং বিএনপির বিতর্ক। সেই বিতর্কে যদি আমরা নাও জড়াই, সরকারও এখানে ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং নাগরিকদের একটা বড় অংশের জন্য স্বস্তির বিষয় যে এই বয়োবৃদ্ধ নেত্রী মুক্ত হয়েছেন। করোনা নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা আছে এবং এটি থাকবে। এর জন্য অবশ্যই আমাদের বিভিন্ন দেশের সরকার প্রধানদের, রাষ্ট্রপ্রধানদের অনেক দূরদৃষ্টির পরিচয় দিতে হবে, অনেক অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে, সকল দল মত পথের অংশগ্রহণ থাকবে, এবং সবার জন্য যেটি পরামর্শ আমার অতিথিরা, বিশেষজ্ঞ চিকিৎসকরা যেটি দিলেন, সবাই বাড়িতে থাকবেন, প্রয়োজন না হলে বাইরে যাবেন না, একজন থেকে অন্যজন যতটা সম্ভব দূরে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনার মুখের ব্যাপারে, নাকের ব্যাপারে, চোখের ব্যাপারে সতর্ক থাকবেন, হাতকে মুখ, চোখ, নাক এগুলো থেকে দূরে রাখবেন, এবং সবচেয়ে মাস্ক পরবার কথাও ওনারা বলেছেন। এবং সেই সঙ্গে যারা ভালনারেবল, যারা দুর্বল, যারা বয়োবৃদ্ধ, তাদের প্রতি শ্রদ্ধাশীল, তাদের প্রতি যেন আমরা সর্বোচ্চ মনোযোগ দিই, সহযোগিতা নিয়ে এগিয়ে আসি, সেই জায়গাটাতে যেন মনোযোগ থাকে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভ কামনা।